হরমুজ প্রণালীতে আবারও যুক্তরাষ্ট্র ইরান গোলাগুলি, 2 মাসের বর্ধিত যুদ্ধবিরতির তোড়জোড়, নয়া কি চক্রান্ত করছে আমেরিকা? ইরানের পরমাণু কর্মসূচিতে আতঙ্কিত কেন যুক্তরাষ্ট্র? ইসরায়েল কত দ্রুত পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা রাখে তেহরান? এবার মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের মামলা, আলোচনায় কুখ্যাত অ্যাপস্টেইন কাণ্ড, কি আছে তোলপাড় করা ফেলা এই রিপোর্টে বিস্তারিত। শত্রুকে ঘোলা পানি খাওয়াতে ইরানের কৌশলগত মোক্ষম অস্ত্র হরমুজ প্রণালীর অস্থির হয়ে উঠেছে। আবার যুক্তরাষ্ট্রের তেলের ট্যাঙ্কারে ইরানের নৌবাহিনী গোলা বর্ষণ আর মার্কিন বাহিনীর পাল্টা আঘাতের খবরে নতুন করে সহিংসতা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। এটি শত্রু বিমান ভূপাতিত করারও দাবি করেছে তেহরান। এমন টালমাটাল পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর আলোচনায় ইতিবাচক আভাস দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে এমন সহিংসতা কি ইঙ্গিত দিচ্ছে? আবার কি তেহরানের সঙ্গে যুদ্ধের অজুহাত তৈরি করছে ওয়াশিংটন? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীতে আবারও মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে মার্কিন জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে ইরানি বাহিনী। এছাড়া উপকূলীয় বুশেহর প্রদেশে একটি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। জবাবে মার্কিন বাহিনীও পাল্টা আঘাত এনেছে বলে জানা গেছে। 28 মে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি মার্কিন তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি চালায় ইরানের রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী। ইরানি কর্তৃপক্ষের দাবি, মার্কিন ট্যাঙ্কারটি তাদের রাডার সিস্টেম এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রেখে ওই জলপথ অতিক্রম করার চেষ্টা করছিল, যা নিয়ম বহির্ভূত। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর আরেকটি পৃথক রিপোর্টে জানানো হয়, একই সময়ে মোট 4টি জাহাজ ইরানি নিরাপত্তা বাহিনীর সাথে কোনো সমন্বয় না করে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে ঢোকার চেষ্টা করছিল। তাদের প্রথমে মৌখিক সতর্কবার্তা দেওয়া হয় এবং পরবর্তীতে তা অমান্য করায় সতর্কতামূলক গুলি চালানো হয়। তবে জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা পরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানি বাহিনীর এই পদক্ষেপের পর মার্কিন সেনারাও পাল্টা জবাব দেয়। তাসনিম নিউজের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন বাহিনী ইরানের অন্যতম প্রধান বন্দরনগরী বন্দর আব্বাসের একটি পরিত্যক্ত এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ঘটনার সময় বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এই শব্দ মূলত উভয় পক্ষের মধ্যকার গোলাগুলির ঘটনার সঙ্গেই সম্পর্কিত ছিল। এদিকে যুদ্ধবিরতির সময়সীমা আরও 2 মাস বাড়ানোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে চুক্তিটি এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। ম্যারিল্যান্ডে সাংবাদিকদের সাথে কথা বলার সময়ও একই ইঙ্গিত দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা ইতোমধ্যে যা অর্জন করতে পেরেছি তার প্রেক্ষিতে বলা যায়, আমরা হয়তো একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব। আমরা হরমুজ প্রণালী আবার খুলে দিব। ইতোমধ্যে তাদের প্রথাগত সামরিক বাহিনীকে আমরা গুড়িয়ে দিয়েছি। আমরা এখন এমন এক অবস্থানে আছি যেখানে তাদের পারমাণবিক কর্মসূচিকে শুধু এই প্রেসিডেন্টের মেয়াদে নয়, বরং দীর্ঘ মেয়াদের জন্য বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলে দিতে পারি। আমেরিকার জনগণের জন্য এটি অত্যন্ত চমৎকার একটি বিষয়। সুতরাং আমরা এখনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাইনি, তবে খুব কাছাকাছি আছি। এর আগে গত বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম 2 দেশের মধ্যে সম্ভাব্য 14 দফার একটি সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক খসড়ার কিছু অংশ প্রকাশ করে, যেখানে বলা হয় ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করবে এবং হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করবে। পাশাপাশি ওই প্রণালীতে জাহাজ চলাচলের ব্যবস্থাপনা ও রুট নিয়ন্ত্রণ করবে ইরান ও ওমান। তবে হোয়াইট হাউস ওই সমঝোতা স্মারকের খসড়াকে সম্পূর্ণ মন গড়া বলে উড়িয়ে দিয়েছে। গত কয়েকদিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে দোষারোপ করছে। 1 মাসেরও বেশি সময় ধরে দফায় দফায় আলোচনা চললেও যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার চুক্তি এখনও অধরাই রয়ে গেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
এদিকে 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার সমঝোতা স্মারকে এখনও সবুজ সংকেত দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পক্ষ থেকেও নেই কার্যকরী কোনো পদক্ষেপ। পরমাণু নিয়ে মতবিরোধী কোনো পক্ষই এক চুল ছাড় দিতে নারাজ। ইরানের পারমাণবিক সক্ষমতা ধরে রাখা বা ধ্বংস করা কেন এতটা গুরুত্বপূর্ণ? আসলে কি দ্রুততম সময়ে পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা রাখে তেহরান? বিস্তারিত সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে দূরে রাখতেই গত ফেব্রুয়ারিতেই ইরানকে আলোচনার টেবিলে ডেকেছিল বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র। কয়েক দফার বৈঠকে সমঝোতার বিষয়ে যখন আশাবাদী হচ্ছিল বিশ্ব, ঠিক তখনই ইসরায়েলের প্রবল ইচ্ছায় আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় আচমকা হামলা শুরু হয় ইরানের সামরিক বেসামরিক স্থাপনায়। এর পরের ঘটনা প্রবাহ শক্তির প্রদর্শনে মোড় ঘোরানো এক ইতিহাস। 2 মাসের যুদ্ধে ইরানকে কাবু করতে না পেরে সামরিক অভিযানে সাময়িক বিরতি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্রই। যদিও প্রায় 1 মাস ধরে দফায় দফায় আলোচনার অর্জন নিষ্ফল। এখনও মেটেনি ইরানের কাছে পারমাণবিক সরঞ্জাম থাকা নিয়ে 2 পক্ষের মতবিরোধ। কেন যে কোনো উপায়ে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইরান থেকে সরাতে চান মার্কিন প্রেসিডেন্ট? আসলেই কি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের জন্য হুমকি? সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দিয়ে কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে তেহরান? ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে প্রায় 970 পাউন্ড। পারমাণবিক বিশেষজ্ঞদের মতে সঠিক সরঞ্জাম থাকলে এই উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কয়েক সপ্তাহ এমনকি কয়েকদিনের মধ্যেই ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি করতে পারবে ইরান। আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞরা বলছেন এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজন 235 ভর সংখ্যার ইউরেনিয়াম, কিন্তু খনি থেকে পাওয়া কাঁচা ইউরেনিয়ামে থাকে এই ভর সংখ্যার মাত্র 1 ভাগ। তাই বোমা বানাতে প্রকৃতি থেকে সংগ্রহ করা ইউরেনিয়ামকে প্রক্রিয়াজাত করে 235 ভর সংখ্যার ইউরেনিয়ামে রূপান্তর করতে হয়। ইউরেনিয়ামের এই রূপান্তর প্রক্রিয়ার সক্ষমতা আছে ইরানের নাতাঞ্জ, ফোর্ডো ও ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের ভূগর্ভস্থ প্ল্যান্টের, যেখানে একাধিক সেন্ট্রিফিউজ মেশিনের সাহায্যে কাঁচা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে থাকা 970 পাউন্ডের ইউরেনিয়ামের প্রায় 60 ভাগই সমৃদ্ধ। 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইস্পাহানে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বড় অংশ মাটির নিচে চাপা পড়লেও ধ্বংস হয়নি। চলতি মাসের শুরুতে শান্তি আলোচনা ব্যর্থ হলে শক্তি প্রয়োগ করে ইউরেনিয়ামের মজুদ ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ইস্পাহান কমপ্লেক্সে সামরিক অভিযানের বিভিন্ন দিক পর্যালোচনা করে পরিকল্পনাকারীরা জানিয়েছেন এটি বাস্তবে রূপ দিতে গেলে শত শত এমনকি হাজার হাজার সেনা প্রয়োজন হতে পারে। সেই সাথে ব্যাপক হতাহতের ঝুঁকিও নিতে হবে। এছাড়া নিরাপদে ও সম্পূর্ণরূপে পরমাণু অপসারণ করা তো দূরের কথা, মার্কিন সামরিক অভিযান আদৌ সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম শনাক্ত ও যাচাই করতে পারবে কিনা তা নিয়েই সন্দিহান পারমাণবিক বিশেষজ্ঞরা। যদিও ইরান বরাবরই দাবি করে এসেছে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই, তবে বিশ্লেষকদের আশঙ্কা সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম থাকায় যে কোনো মুহূর্তে ইরানের সিদ্ধান্ত পাল্টে যেতে পারে। আর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাকেই যুক্তরাষ্ট্রের ভয় পাওয়ার বিষয়টিও উড়িয়ে দেওয়ার মতো নয়। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমের টানাপোড়েন এবার গড়িয়েছে আদালত পর্যন্ত। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে নিয়ে বিতর্কিত প্রতিবেদনের জেরে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন মার্কিন ডলারের মানহানি মামলা ঠুকেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মামলাটি খারিজ হলেও সংশোধিত আবেদন নিয়ে আবার আইনি লড়াই নেমেছেন তিনি। কেন এই মামলা, কি ছিল সেই প্রতিবেদনে? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন গণমাধ্যমের মধ্যকার বৈরী সম্পর্ক নতুন কোনো বিষয় নয়, তবে এবার তা এক নজিরবিহীন ও চরম বিতর্কিত রূপ ধারণ করেছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের 50তম জন্মদিনের একটি কথিত অশ্লীল শুভেচ্ছা বার্তাকে কেন্দ্র করে প্রভাবশালী সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন বা 1000 কোটি ডলারের বিশাল মানহানি মামলা ঠুকে দিয়েছেন ট্রাম্প।
এর আগে আইনি ত্রুটি এবং পর্যাপ্ত প্রমাণের অভাবে এক ফেডারেল বিচারক মামলাটি খারিজ করে দিলেও ট্রাম্প দমে যাওয়ার পাত্র নন। নতুন করে কোমর বেঁধে সংশোধন এনে তিনি আবারও এই আইনি লড়াই নেমেছেন, যা মার্কিন রাজনীতি ও গণমাধ্যম পাড়ায় রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন মতে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা মায়ামির একটি ফেডারেল আদালতে ওয়াল স্ট্রিট জার্নালের মূল প্রতিষ্ঠান ডাও জোন্স, নিউজ কর্পোরেশন, মিডিয়া মোগল রুপার্ট মার্ডক এবং সংশ্লিষ্ট 2 প্রতিবেদকের বিরুদ্ধে এই সংশোধিত মানহানি মামলা দায়ের করেছে। মামলার মূল কারণ হল 2015 সালের জুলাই মাসে প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের একটি বিস্ফোরক প্রতিবেদন। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে 2003 সালে জেফ্রি এপস্টিনের 50তম জন্মদিনের অ্যালবামে ট্রাম্পের স্বাক্ষর করা একটি চিঠি ছিল, যার ভেতরে একজন নগ্ন নারীর শরীরের রেখাচিত্র এবং ট্রাম্প এপস্টিনের মধ্যকার কিছু গোপন কথোপকথনের ইঙ্গিত ছিল। ট্রাম্পের দাবি এই চিঠিটি সম্পূর্ণ ভুয়া এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটি সুপরিকল্পিত সাজানো নাটক। দ্য হিলের একটি খবরে জানানো হয়েছে মার্কিন কংগ্রেসের আইন প্রণেতারা এপস্টিনের দ্বীপ থেকে এই কথিত জন্মদিনের কার্ডটি উদ্ধার করে তা প্রকাশ করেছিলেন, কিন্তু ট্রাম্প এবং তার আইনজীবীদের দাবি সরকারিভাবে প্রকাশ পেলেও ওই কার্ড বা চিঠিটি আদতে জাল। অবশ্য এই আইনি লড়াই ট্রাম্পের জন্য খুব একটা সহজ হচ্ছে না। সিএনএনে প্রকাশিত একটি প্রতিবেদন মতে গত এপ্রিল মাসে ওবামা আমলে নিযুক্ত বিচারক ড্যারিন পি গেইলস ট্রাম্পের প্রথম মামলাটি খারিজ করে দিয়েছিলেন। বিচারক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ট্রাম্পের আইনজীবীরা ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে প্রকৃত বিদ্বেষ বা অ্যাকচুয়াল ম্যালিস প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ পত্রিকাটি জেনে শুনে বা তীব্র অবহেলার সাথে মিথ্যা তথ্য ছেপেছে এমন কোনো অকাট্য প্রমাণ ট্রাম্প দেখাতে পারেননি। তবে বিচারক ট্রাম্পকে মামলাটি সংশোধন করে পুনরায় ফাইল করার সুযোগ দিয়েছিলেন, আর সেই সুযোগকেই পূর্ণ ব্যবহার করলেন তিনি। পুরো ঘটনাটিকে কেন্দ্র করে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গন এখন চরম উত্তপ্ত। নিউ ইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণ বলছে ডোনাল্ড ট্রাম্পের এই $10 বিলিয়ন মামলাটি আসলে স্বাধীন গণমাধ্যমের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চক্রান্ত। সমালোচকদের মতে ট্রাম্প নিজেকে বাঁচানোর জন্য এবং গণমাধ্যমের মুখ বন্ধ করতে এই বিশাল অঙ্কের মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তবে ওয়াল স্ট্রিট জার্নালের মালিকপক্ষ ডাও জোন্স সাফ জানিয়ে দিয়েছে তারা তাদের রিপোর্টিংয়ে সত্য ও বস্তুনিষ্ঠতার ওপর শতভাগ আস্থাশীল এবং আদালতে তারা এর শেষ দেখে ছাড়বে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। গাজা উপত্যকার 70% এলাকা নিজেদের দখলে নিতে দেশটির সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি জানান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজের উপর সামরিক নিয়ন্ত্রণ দিন দিন আরও পাকাপোক্ত হচ্ছে। বলেন ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে গাজা উপত্যকার 60% এলাকা দখলে নিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীকে নির্দেশনা দিয়ে বলেছেন ধাপে ধাপে গাজায় ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ বাড়িয়ে 70% পর্যন্ত করতে হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবির সঙ্গে মিল নেই সেনাবাহিনীর দেয়া তথ্যের। গত এপ্রিল মাসে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর দেয়া মানচিত্র অনুযায়ী তারা গাজার প্রায় 64% এলাকা দখলে নিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের নতুন এই পদক্ষেপে তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়েছে হামাস। 2025 সালের যুদ্ধবিরতি চুক্তিতে দখলদার বাহিনীর সামরিক কর্মকাণ্ড গাজার 53% এলাকায় বিস্তীর্ণ হলুদ সীমারেখায় সীমাবদ্ধ থাকার কথা ছিল। কেমন হতো যদি খোলা আকাশের নিচে থাকতো নিবিড় পরিচর্যা কেন্দ্র, ICU, চারিদিকে থাকতো বাহারি ফুল আর ঘ্রাণে সুরভিত মনোরম পরিবেশ। শুনতে কল্পনা মনে হলেও ব্যতিক্রমী কাজটি করার সাহস দেখিয়েছে লন্ডনের কিংস কলেজ হাসপাতাল। কেন এমন অদ্ভুত উদ্যোগ? খুব গুরুতর আর স্পর্শকাতর রোগীদের রাখতে হাসপাতালের বিশেষ এই বিভাগের রূপান্তর কতটুকু নিরাপদ, ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, কি বলছেন চিকিৎসকরা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে থাকছে আরও। খোলা আকাশের নিচে ছাউনি, সাথে ছাদ বাগান, নানা রঙের ফুল ও বিভিন্ন গাছ দিয়ে সাজানো বইছে স্নিগ্ধ হাওয়া। কোলাহলমুক্ত এমন মনোরম পরিবেশেই গড়ে তোলা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ICU। শুনতে অদ্ভুত মনে হলেও এটা বাস্তব। কল্পনাকে হার মানানো চিন্তার পরিধিকে ধাক্কা দেওয়ার মতো অদ্ভুত এই কাজটি করে দেখিয়েছে লন্ডনের কিংস কলেজ হাসপাতাল। এত জায়গা থাকতে ছাদের ওপর খোলা স্থানে কেন ICU? হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদ্যোগের কারণ কি? সাধারণত যে কোনো হাসপাতালের ICU থাকে বিভিন্ন যন্ত্রপাতিতে আবদ্ধ। গতানুগতিক এই ধারণা থেকে বের হয়ে লন্ডন হাসপাতালের ব্যতিক্রমী এই উদ্যোগে প্রাধান্য দেয়া হয়েছে রোগীর মানসিক স্বাস্থ্যের দিকে।
There's no motivation. আমার মনে হয় না সারাদিন ঘরের ভেতর আটকে থাকা তাড়াতাড়ি সুস্থতার প্রেরণা যোগায়। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করার মতো কোনো তাগিদই থাকে না। এই পরিবেশ খুব ভালো লাগছে, এখান থেকে যেতেই চাই না। I don't want to leave. সুস্থ জীবনে ফিরতে শারীরিক সুস্থতার পাশাপাশি প্রয়োজন মানসিক প্রফুল্লতারও। রুমে বন্দি রেখে রোগীদের মানসিক অবস্থার পরিবর্তন সম্ভব না। দ্রুত সাধারণ জীবনে ফিরতে রোগীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার কথা আমলে নিয়ে এমন যুগান্তকারী সিদ্ধান্ত। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ব্যতিক্রমী উদ্যোগে রোগীর মানসিক স্বাস্থ্যেও উন্নতি হচ্ছে। এটি অবশ্যই রোগীর অভিজ্ঞতাকে উন্নত করবে এবং আমরা এ বিষয়ে প্রচুর গবেষণা করব। এটি প্রমাণ করবে যে আমরা রোগীর সেবার মান উন্নত করতে পারি, তাদের হাসপাতালে থাকার সময় কমিয়ে দ্রুত সুস্থ জীবনে ফেরাতে পারি। ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।